আচ্ছা, কখনো ভেবে দেখেছেন একটা সফল ইউটিউব চ্যানেলের আসল ইঞ্জিনটা কোথায় থাকে? শুধু ভালো ভিডিও বানালেই কিন্তু কাজ শেষ নয়। পর্দার আড়ালে বেশ শক্তিশালী একটা কন্ট্রোল সেন্টার থাকে, যা চ্যানেলের গ্রোথ, আয় আর সিকিউরিটি সবকিছু নিয়ন্ত্রণ করে। তো চলুন, আজকের এই বিশ্লেষণে আমরা সেই ফাউন্ডেশনাল ব্যাকএন্ড সেটিংসগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করি, যেগুলো একটা সাধারণ চ্যানেলকে একদম প্রফেশনাল ব্র্যান্ডে রূপান্তর করে। আজকের এই আলোচনার রোডম্যাপটা বেশ সিম্পল। আমরা মূলত 5টি বিষয় কভার করব: চ্যানেল সেটিংসে প্রবেশ, চ্যানেলের ভিত্তি, অডিয়েন্স ও অ্যাডস, কন্টেন্ট ভিজিবিলিটি এবং সবশেষে এআই ট্রেনিং ও ফিচার এলিজিবিলিটি। এই কয়টা জিনিস ঠিকঠাক বুঝতে পারলে একটা সাধারণ মেনুও দারুণ একটা স্ট্র্যাটেজিক টুলে পরিণত হয়। তো শুরু করা যাক আমাদের প্রথম টপিক দিয়ে, চ্যানেল সেটিংসে প্রবেশ। চলুন দেখি প্ল্যাটফর্মের ইন্টারফেসের ভেতরে এই কমান্ড সেন্টারটা আসলে থাকে কোথায়। ব্যাকএন্ডে এই পাওয়ারফুল চেঞ্জগুলো করার জন্য মাত্র 3টি সহজ ধাপ আছে। প্রথমে ইউটিউব স্টুডিওতে সাইন ইন করে নিন, এরপর বাঁদিকের মেনু থেকে সেটিংস, তারপর চ্যানেল সিলেক্ট করুন। ব্যাস, প্রয়োজনীয় পরিবর্তন করে সেভ করে দিলেই হলো। মানে পুরো ম্যাজিকটা শুরু কিন্তু এখানেই। এবার আসা যাক আমাদের দ্বিতীয় অংশে, চ্যানেলের ভিত্তি এবং বেসিক্স। এখানে আমরা সেই ফাউন্ডেশনাল বিষয়গুলো দেখব যেগুলো মূলত একটা চ্যানেলের পরিচয় আর ভৌগোলিক অবস্থান ঠিক করে দেয়। দেখুন, শুধু বসবাসের দেশ সিলেক্ট করাটাকে সাধারণ একটা ভৌগোলিক ব্যাপার ভাবলে কিন্তু ভুল হবে, কারণ এই একটা সেটিংসই হল চ্যানেলের মনিটাইজেশন বা আয় করার যোগ্যতার চূড়ান্ত গেটকিপার। অর্থাৎ চ্যানেল থেকে আয় করা যাবে কি যাবে না তা পুরোপুরি এর ওপর নির্ভর করছে। অবশ্য শুধু দেশ নির্বাচন করলেই হবে না, এর সাথে প্রাসঙ্গিক চ্যানেল, কিওয়ার্ড যুক্ত করাটাও কিন্তু একেবারে মাস্ট। এই দুটো জিনিস মিলে প্ল্যাটফর্মে চ্যানেলের একটা সলিড বেস তৈরি করে। অ্যালগোরিদমকে তো বোঝাতে হবে যে চ্যানেলটা আসলে কী নিয়ে কাজ করছে, তাই না? আমাদের তৃতীয় সেকশনে আমরা কথা বলবো অডিয়েন্স, অ্যাডস এবং ইনসাইটস নিয়ে। স্ট্র্যাটেজিক টুলগুলো ব্যবহার করে কিভাবে সঠিক দর্শক খুঁজে বের করে আয়ের উৎস বাড়ানো যায়, সেটাই এখন দেখার বিষয়। যে কোনো ভিডিও বানানোর আগে একটা জিনিস খুব সিরিয়াসলি ভাবতে হয়, আসল দর্শক কারা। এই একটা প্রশ্নের উত্তর থেকেই কিন্তু পরবর্তী গুরুত্বপূর্ণ অডিয়েন্স ওয়ার্কফ্লো সেটিংসের মূল ভিত্তিটা তৈরি হয়ে যায়। আর এখানে সবচেয়ে ক্রিটিক্যাল পয়েন্ট হলো ভিডিওটা বাচ্চাদের জন্য তৈরি কি না সেটা একদম স্পষ্টভাবে জানিয়ে দেওয়া। এটা প্ল্যাটফর্মের খুবই কড়া একটা নিয়ম। এটা স্কিপ করার কোনো উপায় নেই। করলে সাথে সাথেই চ্যানেলের রেস্ট্রিকশন বা বিধিনিষেধ চলে আসবে। আর একটা মজার ফিচার আছে, চ্যানেল ইনসাইট শেয়ারিং নামের এই অপশনটা কিন্তু বাই ডিফল্ট বন্ধ থাকে। তবে ইউটিউব পার্টনার প্রোগ্রামের ক্রিয়েটররা যখন এটা ম্যানুয়ালি অন করেন, তখন থার্ড পার্টি ব্র্যান্ড বা অ্যাডভার্টাইজারদের কাছে চ্যানেলের স্ট্যাটিস্টিক্স শেয়ার হয়। আর বুঝতেই পারছেন, এই ডেটা শেয়ারিং থেকেই বড় বড় ব্র্যান্ড ডিল আর স্পন্সরশিপের রাস্তা খুলে যায়। এবার গুগল অ্যাডস লিঙ্কিংয়ের কথায় আসি। একটা ইউটিউব চ্যানেলকে অ্যাডস অ্যাকাউন্টের সাথে যুক্ত করলে দারুণ কিছু অ্যানালিটিক্যাল ইনসাইটস পাওয়া যায়। দর্শকরা কিভাবে ইন্টারঅ্যাক্ট করছে তা বুঝে একদম টার্গেটেড অ্যাড রান করানো যায়। প্রমোশনের জন্য এটা আসলে খুব পাওয়ারফুল একটা টুল। তবে এখানে বেশ বড়সড় একটা ট্রেড অফের ব্যাপার আছে। কেউ যদি পার্সোনালাইজড বা রিমার্কেটিং অ্যাড বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে কিন্তু চ্যানেলের আয় বেশ বড় ধাক্কা খেতে পারে, কারণ তখন দর্শকদের পছন্দ অনুযায়ী অ্যাড দেখানোটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। ওকে, এবার আমরা ঢুকছি 4 নম্বর সেকশনে, কন্টেন্ট ভিজিবিলিটি এবং কন্ট্রোল। কন্ট্রোল প্যানেল থেকে একেবারে নিখুঁতভাবে ঠিক করে দেওয়া যায় যে দর্শকরা ঠিক কী দেখবে আর কিসের সাথে ইন্টারঅ্যাক্ট করবে। চ্যানেল রিডিরেক্ট কিন্তু পার্টনারদের জন্য বেশ এক্সক্লুসিভ একটা ফিচার। ধরুন, একটা ছোট কাস্টম ইউআরএল ব্যবহার করে মুহূর্তের মধ্যেই দর্শকদের অন্য একটা গন্তব্যে, যেমন ইউটিউব নেশন চ্যানেলে সরাসরি পাঠিয়ে দেওয়া যায়। ট্রাফিক কন্ট্রোল করার জন্য এটা জাস্ট অসাধারণ একটা উপায়। এখানে দুটো খুব পাওয়ারফুল টগল বা সুইচের কথা বলা আছে। প্রথমটা দিয়ে আপনি অটোম্যাটিক্যালি ক্যাপশন থেকে আপত্তিকর শব্দগুলো বাদ দিয়ে দিতে পারবেন, আর দ্বিতীয়টা দিয়ে ঠিক করে দিতে পারবেন দর্শকরা ভিডিও থেকে ছোট ছোট ক্লিপ কেটে শেয়ার করতে পারবে কি পারবে না। কন্টেন্ট মডারেশনের জন্য এই দুটো সেটিং আসলেই খুব কাজের। আচ্ছা, ধরুন চ্যানেল ভিজিবিলিটি টগল ব্যবহার করে চ্যানেলটাকে সাময়িকভাবে লুকিয়ে ফেলা হলো।
তখন আসলে কি ঘটে? সাধারণ দর্শকদের কাছে ভিডিও বা প্লেলিস্ট পুরোপুরি গায়েব হয়ে গেলেও চ্যানেলের মালিক হিসেবে ড্যাশবোর্ডে কমেন্ট থেকে শুরু করে অ্যানালিটিক্স সবকিছুই কিন্তু ঠিকঠাক দেখা যায়। আমরা চলে এসেছি আমাদের আলোচনার শেষ অংশে, এআই ট্রেনিং এবং ফিচার এলিজিবিলিটি। এখানে আমরা একদম লেটেস্ট কিছু এআই পারমিশন আর অ্যাডভান্সড টুল আনলক করার বিষয়গুলো দেখব। আজকাল তো সবখানেই এআই, তাই না? তো থার্ড পার্টি এআই মডেলকে ট্রেনিং দেওয়ার জন্য চ্যানেলের কন্টেন্টকে ব্যবহার করতে পারবে সে বিষয়ে মালিকদের কাছে দুটো ক্লিয়ার অপশন আছে। হয় শুধুমাত্র নির্বাচিত কোম্পানি, নয়তো সব কোম্পানি। এটা ক্রিয়েটরদের তাদের নিজেদের কন্টেন্টের উপর একদম ফুল কন্ট্রোল দিচ্ছে। এখানে একটা ব্যাপার খেয়াল রাখা খুব জরুরি। এআই পারমিশনের এই সেটিংসগুলো পরিবর্তন করলে প্ল্যাটফর্মের পাবলিক ইন্টারফেসে সেটা আপডেট হতে 7 দিন, মানে পুরো 1 সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে। সিস্টেমের ডেটার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতেই মূলত এই ডিলে বা বিলম্বটা রাখা হয়েছে। আর প্ল্যাটফর্মের আরও পাওয়ারফুল ক্রিয়েশন টুলগুলো ব্যবহার করতে চাইলে ক্রিয়েটরদের মূলত 3 ধাপের একটা টিয়ার সিস্টেম পার হতে হয়: স্ট্যান্ডার্ড, ইন্টারমিডিয়েট এবং অ্যাডভান্সড ফিচার্স। বেসিক লেভেল থেকে শুরু করে ধীরে ধীরে অ্যাডভান্সড টুলগুলো হাতে পাওয়ার এটা বেশ দারুণ আর গোছানো একটা সিস্টেম। এখন প্রশ্ন আসতে পারে, এই ইন্টারমিডিয়েট আর অ্যাডভান্সড ফিচারগুলো আনলক করার জন্য আইডেন্টিটি বা পরিচয় ভেরিফাই করা কেন লাগে? উত্তরটা সিম্পল, প্ল্যাটফর্মে স্প্যাম আর অ্যাবিউজ কমানোর জন্য। একবার আইডেন্টিটি কনফার্ম হয়ে গেলে চ্যানেলের ম্যাক্সিমাম পোটেনশিয়াল আনলক হয়ে যায়। আজকের এই এক্সপ্লেনারটা শেষ করার আগে একটা চিন্তার বিষয় দিয়ে যেতে চাই। প্ল্যাটফর্মের এই টুলগুলো যেভাবে দিন দিন আরও অ্যাডভান্সড হচ্ছে, তাতে এই ব্যাকএন্ড কন্ট্রোলগুলো ঠিকঠাক আয়ত্ত করাটা আগামী দিনের ডিজিটাল মিডিয়া এম্পায়ার তৈরিতে ঠিক কতটা প্রভাব ফেলবে? ভাবার মতো বিষয়, তাই না? আশা করছি আজকের এই আলোচনা থেকে প্ল্যাটফর্মের ভেতরের মেকানিজম নিয়ে বেশ ভালো একটা ধারণা পাওয়া গেছে। এমনই নতুন কিছু জানার কৌতূহল বজায় রাখুন।